নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। মহাভারত পাঠের ৭৯তম পর্বে আজ আমরা আলোচনা করব ঋষ্যশৃঙ্গের উপাখ্যানের কাহিনী। পাণ্ডবরা নন্দা ও অপরনন্দা নদী এবং ঋষভকূট পর্বত অতিক্রম করে কৌশিকী নদীর তীরে এসে পৌঁছালেন। তখন লোমশ মুনি বললেন, ওই যে সামনে বিশ্বামিত্রের আশ্রম দেখা যাচ্ছে। এই স্থানেই কাশ্যপ গোত্রীয় মহাত্মা বিভাণ্ডক মুনির আশ্রম ছিল। তার পুত্র ঋষ্যশৃঙ্গের তপস্যার প্রভাবে বহুদিন অনাবৃষ্টি থাকলেও ইন্দ্রদেব বৃষ্টি করেছিলেন। এখন আমরা সেই কাহিনী বলছি, তোমরা মন দিয়ে শোনো। একদিন বিভাণ্ডক মুনি দীর্ঘদিনের তপস্যায় ক্লান্ত হয়ে একটি বড় জলাশয়ে স্নান করছিলেন। সেই সময়ে তিনি অপ্সরা উর্বশীকে দেখতে পান এবং কামবিষ্ট হয়ে পড়েন। সেই জলাশয়ের জল পান করে তৃষ্ণার্ত হরিণী সেই জলাশয়ের জলের সঙ্গে বিভাণ্ডক মুনির শুক্র পান করে গর্ভবতী হয়ে পড়ে। যথাসময়ে সেই হরিণী ঋষ্যশৃঙ্গকে প্রসব করে। তাই মুনিকুমারের মাথায় একটি শৃঙ্গ ছিল। তিনি সারা জীবন ব্রহ্মচর্য পালন করতেন এবং পিতা বিভাণ্ডক মুনি ছাড়া আর অন্য কোনো মানুষকে সে কখনো দেখেননি। সেই সময়ে অঙ্গদেশে লোমপাদ নামে এক রাজা শাসন করতেন। তিনি রাজা দশরথের বন্ধু ছিলেন। শোনা যায় লোমপাদ একসময় ব্রাহ্মণ ও পুরোহিতদের প্রতি অসৎ আচরণ করেছিলেন। এতে ব্রাহ্মণরা তাকে ত্যাগ করেন এবং দেবরাজ ইন্দ্রও বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। ফলে রাজ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা যায় এবং প্রজারাও অনেক কষ্টে দিন যাপন করতে থাকে। একজন মুনি রাজাকে উপদেশ দিলেন, আপনি প্রথমে প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণদের রোষ শান্ত করুন। তারপর মুনিকুমার ঋষ্যশৃঙ্গকে আপনার রাজ্যে আমন্ত্রণ করে আনুন। তিনি আমাদের দেশে এলে তবে আবার পুনরায় আমাদের রাজ্যে বৃষ্টি হবে। রাজা লোমপাদ সেই অনুযায়ী প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণদের প্রথমে সন্তুষ্ট করলেন। এরপর তিনি শাস্ত্রজ্ঞ ও কর্মদক্ষ মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে ঋষ্যশৃঙ্গ মুনিকে রাজ্যে আনাবার উপায় খুঁজতে লাগলেন। তিনি প্রধান প্রধান বেশ্যাদের ডেকে বললেন, তোমরা ঋষ্যশৃঙ্গকে প্রলোভিত করে আমার রাজ্যে নিয়ে এসো। বেশ্যারা ভয় পেয়ে বলল, মহারাজ, এ কাজ অসম্ভব। তখন এক বৃদ্ধা বেশ্যা বলল, মহারাজ, আমি সেই তপস্বীকে আপনার রাজ্যে নিয়ে আসতে পারবো। শুধু আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমাকে প্রদান করুন। রাজা তাকে প্রয়োজনীয় সব বস্তু ও ধনরত্ন দিলেন। সেই বৃদ্ধা একটি নৌকা নিল এবং কৃত্রিম গাছ, গুল্ম, লতা, ফুল ও ফল দিয়ে নৌকার উপর এক মনোরম আশ্রম তৈরি করল। সঙ্গে কয়েকজন সুন্দর যুবতীকে নিয়ে বিভাণ্ডক মুনির আশ্রমের কাছাকাছি এসে নৌকা নোঙর করল। বিভাণ্ডক মুনি যখন আশ্রমে নেই এই কথা জেনে বৃদ্ধা তার বুদ্ধিমতী কন্যাকে পাঠালেন ঋষ্যশৃঙ্গের কাছে। সেই বেশ্যাকন্যা ঋষ্যশৃঙ্গের কাছে গিয়ে কুশল জিজ্ঞাসা করে বলল, আপনারা এখানে ভালো আছেন তো? ফলমূলের কোনো অভাব নেই তো? আপনাকে আমি দেখতে এসেছি। ঋষ্যশৃঙ্গ বললেন, আপনাকে আমি জ্যোতিষ্কের মতো উজ্জ্বল দেখছি। আপনি আমার পূজনীয়। আমি আপনাকে পাদ্য, ফলমূল প্রভৃতি দিয়ে যথাবিধ সেবা করতে চাই। এই যে কৃষ্ণাজিন পাতার আসন রয়েছে, আপনি এখানে উপবেশন করুন। আপনার আশ্রম কোথায়? আপনি কি কোনো দেবতার মতো ব্রত পালন করছেন? এই শুনে বেশ্যাকন্যা বলল, ওই যে পর্বত দেখা যাচ্ছে, ওই পর্বতের ওপারে আমার আশ্রম। আমার ব্রত অনুযায়ী আমি কারোর অভিবাদন বা পাদ্যজল গ্রহণ করতে পারি না। আপনি আমাকে প্রণাম করবেন না, আমি আপনাকে প্রণাম করতে চাই। আমার ধর্ম অনুসারে আপনাকে আমি আলিঙ্গন করতে চাই। ঋষ্যশৃঙ্গ তাকে নানা ধরনের ফল দিলেন,
কিন্তু সেই বেশ্যাকন্যা সেগুলিকে গ্রহণ না করে ঋষ্যশৃঙ্গকে দামি খাবার, সুগন্ধি মালা, রঙিন সুন্দর পোশাক, উৎকৃষ্ট পানীয় প্রভৃতি দিতে লাগলেন। সে হাসি তামাশা এবং বিভিন্ন খেলা তার সাথে করতে লাগলেন। সে লতার মতো নড়াচড়া করতে লাগলো এবং বারংবার ঋষ্যশৃঙ্গকে আলিঙ্গন করতে চেষ্টা করল। এইভাবে সে ঋষ্যশৃঙ্গকে প্রলোভিত করে মানসিকভাবে অস্থির করে তুলতে লাগলো। তারপর অগ্নিহোত্র করার অজুহাতে ধীরে ধীরে সেখান থেকে সরে পড়ল। ঋষ্যশৃঙ্গ তখন কামনায় আচ্ছন্ন হয়ে অচেতন মানুষের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকলেন। কিছুক্ষণ পরে বিভাণ্ডক মুনি আশ্রমে ফিরে এসে দেখলেন তার পুত্রের চোখ লালচে বর্ণ ধারণ করেছে, শরীর মুহুর্মুহু কাঁপছে, মনও অস্থির। তিনি জিজ্ঞাসা করলেন, বৎস, আজ তোমাকে আগের মতো লাগছে না। তুমি কি কোনো কারণে ব্যাকুল হয়েছ? এখানে কি কেউ এসেছিল? ঋষ্যশৃঙ্গ বললেন, একজন জটাধারী ব্রহ্মচারী এসেছিলেন। তিনি না খুব লম্বা না খুব খাটো। তার গায়ের রং সোনার মতো উজ্জ্বল, চোখ পদ্ম পাতার মতো বড়। তার জটা কালো, সুগন্ধি এবং সোনার সুতোয় বাঁধা। তার গলায় বিদ্যুতের মতো ঝলমলে একটি বস্তু ঝুলছিল। তার নিচে দুটি সুন্দর মাংসল অংশ ছিল। তার কোমর খুব সরু, চিরবস্ত্রের ভিতর সোনার কোমরবন্ধ দেখা যাচ্ছিল। তার হাত পায়ে শব্দ করা আশ্চর্য অলংকার ছিল। তার কণ্ঠস্বর কোকিলের মতো মধুর। তিনি আমাকে আলিঙ্গন করে জটা ধরে মুখে মুখ লাগিয়েছিল। তাতে আমার গভীর আনন্দ হয়েছিল। তার দেওয়া জল পান করে মনে হলো পৃথিবী যেন ঘুরছে। তিনি চলে যাওয়ার পর আমার শরীর জ্বলছে, আমি অসুস্থ বোধ করছি। পিতা, আমি তার কাছে যেতে চাই। বিভাণ্ডক মুনি বললেন, ওরা হলো রাক্ষস। তারা এমন রূপ ধরে তপস্বীদের তপস্যা নষ্ট করে। সুরাপান অসৎ লোকের কাজ, আমাদের মতো মুনিদের সেগুলো বারণ। এই বলে তিনি পুত্রকে নিবৃত্ত করে ফল সংগ্রহ করতে গেলেন। তার অনুপস্থিতিতে আবার সেই বেশ্যাকন্যা এলো। ঋষ্যশৃঙ্গ ব্যাকুল হয়ে বলল, আমার পিতা ফেরার আগেই চলুন, আমরা আপনার আশ্রমে চলে যাই। সে তার নৌকায় ঋষ্যশৃঙ্গকে তুলে নিয়ে নানা উপায়ে প্রলোভিত করে অঙ্গদেশের দিকে নিয়ে চলল। নৌকা যেখানে এসে পৌঁছল সেখানে রাজা লোমপাদ এক অপূর্ব আশ্রম তৈরি করে রেখেছিলেন। ঋষ্যশৃঙ্গকে অন্তঃপুরে প্রবেশ করানো মাত্রই ইন্দ্রদেব প্রচুর বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। অঙ্গদেশের দুর্ভিক্ষ দূর হলো। রাজা লোমপাদ তার কন্যা শান্তাকে ঋষ্যশৃঙ্গের সঙ্গে বিবাহ দিলেন। এদিকে বিভাণ্ডক মুনি আশ্রমে ফিরে এসে পুত্রকে দেখতে না পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বুঝলেন লোমপাদ রাজার নির্দেশেই এই কাজ হয়েছে। তিনি অঙ্গ রাজধানী চম্পার দিকে রওনা দিলেন। পথে এক গোপপল্লীতে তিনি আশ্রয় পেলেন। গোপবাসীরা তাকে যথাবিহিত সেবা করল। এই সেবায় তুষ্ট হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কার প্রজা? রাজা লোমপাদের নির্দেশ মতো তারা বলতে লাগলো, মহর্ষি, এই যত পশু ক্ষেত সবই হলো আপনার পুত্রের অধিকারভুক্ত। এই সম্মান ও মধুর বাক্যে বিভাণ্ডক মুনির ক্রোধ শান্ত হল। তিনি চম্পা রাজধানীর উদ্দেশ্যে গমন করে রাজা লোমপাদের পূজা গ্রহণ করলেন। পুত্র ও পুত্রবধূকে দেখে সন্তুষ্ট হলেন। তার আদেশে ঋষ্যশৃঙ্গ কিছুদিন অঙ্গদেশে থাকলেন। পুত্রের জন্মগ্রহণের পর তিনি আবার তার পিতার আশ্রমে ফিরে গেলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনি শুনতে পাবেন আবার এক নতুন কাহিনী। নমস্কার।